সেই রামিসার ফরেন্সিক রিপোর্টে হত্যার আগে ধর্ষণের সত্যতা মিলেছে। আসলে এমনটাই হবে বোঝাই যাচ্ছিল আলামতগুলোতে, যে পরিষ্কার প্রথমে ধর্ষণ, তারপর হত্যা এবং খুব নির্মম শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজকে আরেকটা পত্রিকায় দেখছি যে অভিযুক্ত সোহেল এই ঘটনার আগে মারাত্মক ধরনের মাদক সেবন করেছিল। আসলে সুস্থ মাথায় এই ধরনের ঘটনা, কালকে বলেছেন তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি, যদিও সর্বোচ্চ শাস্তি নির্ধারণের দায়িত্ব আদালতের। তারপরও এই রামিসাকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে হয়তো তিনি এটাই বলেছেন, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন হলো যে বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের আলামত সব কিছু পরিষ্কার, তারপরও কেন এটাকে নিয়ে এমন একটা উত্তেজনা তৈরি করা হলো, যে উত্তেজনায় একেবারেই মনে হচ্ছিল যে সরকার এই হত্যার বিচার চায় না এবং গড়িমসি করবে। এরকম কেন? হ্যাঁ, সামাজিক প্রতিবাদ এবং প্রতিরোধ করা, সোচ্চার হওয়া, এটা সবাইকে সচেতন করার একটা অংশ হতে পারে। কিন্তু আস্তে করে কেউ কেউ চাচ্ছিল যে এটা সরকারের ঘাড়ের উপরে দোষ চাপানো। স্বাভাবিকভাবে সরকার একটু বিব্রত হয়েছে, বিভিন্ন জায়গায় ভুয়া ভুয়া স্লোগান হয়েছে। একেবারে রামিসার বাসায় যখন নাকি আইনমন্ত্রী গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, তখন এই শব্দগুলো উচ্চারণ করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে ধরনের মিছিল হয়েছে, তাতে মনে হচ্ছে যে সরকার এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করছে। কিন্তু বিষয়টা কি তাই? এই যে ধর্ষণ সংক্রান্ত সংকটটা বা সমস্যাটা বা এই সামাজিক ব্যাধিটা তো কোনো রাজনৈতিক দলের ইচ্ছার বিষয় না। এটা একটা সামাজিক ব্যাধি। সামাজিকভাবে আমরা এটা মোকাবেলা করতে পারিনি, মাদকের অবসান ঘটাতে পারিনি, সামাজিক মূল্যবোধ তৈরি করতে পারিনি। তো এইটা নিয়ে যথেষ্ট পরিমাণ পানি ঘোলা করার কেউ কেউ চেষ্টা করেছে। এবং পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চট্টগ্রামেও দেখলাম ঘটনা, এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আরো পরপর দেখেন অনেকগুলো ঘটনা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে বা স্পষ্ট হচ্ছে যে শুধু রামিসা না, রামিসার মতন অসংখ্য শিশু প্রতিনিয়ত এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে বা এই পরিস্থিতির মধ্যে পড়ছে। কেউ জীবনে বেঁচে ফিরছে, কেউ কেউ তাদের সম্ভ্রম হারাচ্ছে। তো এই সংকটটা মোকাবেলার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সম্মিলিত উদ্যোগ বা সম্মিলিত প্রতিরোধ। কিন্তু এখানে কাউকে কাউকে ভিলেন করা, বিশেষ করে বিচার বিভাগের একটা পর্যায়ে আছে যে যে কোনো বিচার সম্পন্ন করতে গেলে একটা সময় লাগে। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি সরকার সচেষ্ট হয় এবং রাষ্ট্র যদি খুব কমিটেড হয়, তাহলে এই বিচারটা যেখানে 1 বছর বা 6 মাস, সেটা আরো সংক্ষিপ্ত সময় নিয়ে আসা সম্ভব, এবং সেটা রামিসার ক্ষেত্রে হবে। তো রামিসার শুধু একার ক্ষেত্রে এটা মানে সম্পন্ন হলে শেষ হবে না, এটা সকল ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত করতে হবে যে এই ঘটনার প্রেক্ষিতে যখনই এই ধরনের ঘটনা ঘটবে, সাথে সাথে যাতে দ্রুত গতিতে বিচারের বিষয়টি সম্পন্ন হয়, যাতে অন্য কেউ এটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে না পারে। দর্শক, মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা সারা আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানি। আসলে কালকে থেকেই রামিসার এই খবরটা যখন সামনে আসলো, শুধু হত্যা করাই না, হত্যার আগে তাকে হয়েছে 7 বছর কি 8 বছরের শিশু রামিসা। এবং বাবার এই যে কান্না জড়িত কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, বুকটা আসলে ভেঙে যায়। কারণ আমাদের মতো বয়সী যারা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের অবস্থাটা কি হয়? 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী, বিচার হবে, বিচার হলো সেই সোহেলের। কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন? সোহেলকে মৃত্যুদণ্ডই তো দেবেন, এটাই তো। কিন্তু এটাই কি শেষ? আমি বারবার চিন্তা করি, এটাই তো শেষ না। রামিসার পরে কে? রামিসা পর্যন্ত হয়েও না হয় ঠিক আছে, বুঝলাম যে একটা বড় ঘূর্ণিঝড় বা প্রলয় শেষ হয়ে গেল,
কিন্তু আবার প্রলয় তো আসবে। আসবে এই কারণে, যে অপরাধ, এই অপরাধ হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর বহুদিনের যে মানুষের পশু প্রবৃত্তি, যেটা বিকৃতি পর্যায়ে চলে গেছে, তার একটা চূড়ান্ত, অত্যন্ত খারাপ একটা বহিঃপ্রকাশ। সেটা চলবে। মানে আমরা মানব সভ্যতা এটার বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে সেইখানে প্রবণতাটা বাড়তে থাকে। আমরা তো ভয়ঙ্কর একটা মূল্যবোধের সংকটের মধ্যে পড়ে গেলাম। একটার পর একটা ঘটনা ঘটছে মহামারী আকারে। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী 1 সপ্তাহ বাংলাদেশের মানুষ খুব নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে? না, সেটা থাকতে পারবে না। সংকটটা এখানেই। এখানে আমি খুব মিয়া গোলাম পরোয়ারের একটা দেখলাম যে তিনি খুব করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না কেন বা কি করলেন না কেন, এরকম একটা। এটা কি আইন শৃঙ্খলা জনিত কাজ? আপনার ঘরের মধ্যে শিশু যখন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আপনি কিভাবে প্রতিরোধ করবেন? এটা তো সামগ্রিকভাবে মূল্যবোধ। আমরা এত বেশি আমরা দেখি দিনকে দিন টুপির সংখ্যা, দাড়ির সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা বাড়ছে। শুক্রবারে মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, উপচায় পড়তেছে। কিন্তু সেই তুলনায় তো মূল্যবোধ তৈরি হচ্ছে না। এই সংকটটা কোথায়, এটা ভাবতে হবে সবাইকে। ধর্ম কর্ম করেও ঠেকানো যাচ্ছে না, এমন একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কি বলবো এখন, সেই জন্যই বললাম যে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আইনগতভাবে নিষ্পত্তি করলে আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে কার্যকর করলেন, কিন্তু রামিসা তার বাবার কোলে আসবে না। এই বাবাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এবং এই রামিসার মতন তার বয়সের কত লক্ষ শিশু পরিবার এখন, বাবা মা সবাই চিন্তিত থাকবে, আতঙ্কটা বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন কি এক সর্বনাশা একটা সমাজের মধ্যে আমরা ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর একটার পর একটা কেওয়াজ কিন্তু লাগেই আছে, কোনো দিক দিয়ে শান্তি নাই। না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে বাংলাদেশ ভালো করতেছে, না অভ্যন্তরীণভাবে বাংলাদেশের ডেভেলপমেন্টে যে সরকারই থাকুক তারা কোনো ভালোভাবে কাজ করতে পারতেছে। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বেকায়দায়। তো এগুলার প্রত্যেকটা কি বাংলাদেশে যারা জুলাইয়ের স্টেক তারা করতেছে, নাকি বাংলাদেশের রাজনৈতিক দল যারা বৈধ রাজনৈতিক দল এখন তারা করতেছে? কেউই কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত না। আপনারা যারা হাসিনার লোকজনকে এখন জেলখানায় রেখে দিয়েছেন, এরা জেলখানায় বসে বসে